প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান, প্রভাষক সমাজবিজ্ঞান, বিএম মডেল স্কুল কলেজ, বগুড়া। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা মূলত দুটি পর্বে ভাগ করা হয়েছে, যার একটা পর্ব আজকে আমরা আলোচনা করব, আর পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে থাকবে অসমতা। তাহলে চলো বন্ধু, শুরু করা যাক। আজকে সামাজিক স্তরবিন্যাস, সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। তো স্তরবিন্যাস এটা ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্রাটিফিকেশন, যেটা স্ট্রাটা শব্দ থেকে এসেছে। সাধারণত ভূবিদ্যায় এই স্ট্রাটা শব্দটা ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে সমাজবিজ্ঞানের এই স্তরবিন্যাসকে বোঝানোর জন্যই স্ট্রাটিফিকেশন শব্দটা চয়ন করা হয়েছে। তো স্তরবিন্যাস মূলত কোনো একটা সমাজের উঁচু নিচু ভেদাভেদকে বোঝায়, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে কিছু বৈশিষ্ট্যর আলোকে, অর্থাৎ মর্যাদা, শ্রেণী, পেশা এবং আরও কিছু বৈশিষ্ট্যর আলোকে উঁচু নিচু স্তরে ভাগ করাকে বোঝায়। এই স্তরবিন্যাস শব্দটা মূলত স্তরবিন্যাস আমাদের সমাজেরই সৃষ্টি, অর্থাৎ সমাজ ব্যবস্থায় এই স্তরবিন্যাস বিষয়টা ব্যবহৃত হয়। তো এই স্তরবিন্যাসের আমরা প্রথমে দুটি সংজ্ঞা আলোচনা করব, যেখান থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পাবে যে স্তরবিন্যাসটা কাকে বলে। প্রথমে আমরা প্রীতিম সরোকিন, ইনি একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে স্তরবিন্যাসটা মূলত সমাজেরই সৃষ্টি, যে সমাজে জনগোষ্ঠীর উপরে একটা ভেদাভেদ চাপিয়ে দেওয়া হতো, অর্থাৎ সেই ভেদাভেদটা উঁচু আর নিচু বোঝানোর জন্য। এরপরে কার্ল মার্কস, যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী, তিনি তার ব্যাখ্যায় অর্থনীতির মানদণ্ডেই সব কিছুকে বিচার বিশ্লেষণ করেছেন। কার্ল মার্কস বলেছেন, অর্থনীতির মানদণ্ডে সমাজের মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ সম্পদের বা সম্পত্তির ভিত্তিতেই তিনি স্তরবিন্যাস করতে বুঝিয়েছেন, স্তরবিন্যাসকে বুঝিয়েছেন। অর্থাৎ যখন আমরা কোনো সমাজের মানুষের সম্পদ দিয়ে বিবেচনা করব, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এরকম বোঝাবো, তখনই এই সামাজিক স্তরবিন্যাস বিষয়টা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা স্তরবিন্যাসটা কি একটু ধারণা পেলাম। আমি আবারও বলছি যে স্তরবিন্যাসটা হলো এমন একটি বিষয় বা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী, অর্থ ইত্যাদির মানদণ্ডে উঁচু নিচু স্তরে ভাগ করাকে বুঝিয়ে থাকে। তো এবার আমরা দেখব স্তরবিন্যাসের কিছু বৈশিষ্ট্য, তোমরা নোট করে রাখতে পারো। প্রথম বৈশিষ্ট্য হলো সামাজিক স্তরবিন্যাস সামাজিক, এটি প্রাকৃতিক নয়। অর্থাৎ স্তরবিন্যাস সমাজের সৃষ্টি, সমাজ থেকে এর উৎপত্তি, এটা কোনো প্রাকৃতিক বিষয় নয়। দ্বিতীয়ত, স্তরবিন্যাস হয় বহুমুখী, অর্থাৎ স্তরবিন্যাস একটা বা দুইটা বৈশিষ্ট্যের আলোকে স্তরবিন্যাস করা হয় না, সমাজে প্রচলিত অনেক বিষয়ের উপর ভিত্তি করে এই স্তরবিন্যাসটা করা হয়ে থাকে। এরপর বলছেন, সকল সমাজে স্তরবিন্যাস বিদ্যমান, অর্থাৎ প্রত্যেকটা সমাজেই স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। এখানে একটি উক্তি দিয়ে বলা যায় যে স্তরবিহীন সমাজ অলীক কল্পনা, যা মানব সমাজের ইতিহাসে কখনোই ছিল না। অর্থাৎ মানব সমাজ থাকলে সেখানে স্তরবিন্যাস অবশ্যই
লক্ষ্য করা যাবে। এরপরে বলছে স্তরবিন্যাস সার্বজনীন, অর্থাৎ স্তরবিন্যাসটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে 5 নম্বর হলো স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নিয়ামক, অর্থাৎ একটা সমাজে মানুষকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে স্তরবিন্যাসেই লক্ষ্য করা হয়। অর্থাৎ একটা সমাজের কে উঁচু স্তরে যাবে, কে নিচু স্তরে যাবে, কে মধ্যম স্তরে থাকবে, এটা এই স্তরবিন্যাসের মাধ্যমেই নির্ধারণ করা হয়ে থাকে। তো বন্ধুরা, এবার আমরা এই সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদে যাব। তো সামাজিক স্তরবিন্যাসকে মূলত 4টে ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো দাস প্রথা বা স্লেভারি সিস্টেম, 2 নম্বর হলো সামন্ত বা এস্টেট প্রথা, ফিউডাল অথবা এস্টেট সিস্টেম। এরপরে আসেন জাতিবর্ণ প্রথা, যেটা কাস্ট সিস্টেম বলা হয়। আর একটা হলো চতুর্থ শ্রেণী ও পদমর্যাদা, ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। তো আমরা একে একে এই সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তো আসো আমরা এর পরের বিষয়ে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একে একে এই সামাজিক স্তরবিন্যাসের যে 4টা প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব দাস প্রথা, স্লেভারি সিস্টেম। তো এটা এমন একটা প্রথা, মধ্যযুগে ইউরোপে যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে মেরে না ফেলে, হত্যা না করে দাস হিসেবে রেখে দেওয়া হতো এবং প্রভুর সম্পত্তি হিসেবে তারা গণ্য হতো। অর্থাৎ এটা এমন একটা ঘৃণ্যতম প্রথা ছিল যে প্রথায় দাসরা ছিল প্রভুর সম্পত্তি। প্রভু কী করতো? খেয়াল খুশির মতো তার ব্যবহার করতে পারত। আবার দাসরা যদি বেশি হতো তাহলে তারা হাটে বা বাজারে বিক্রয়ও করে দিতে পারত। তাহলে এরকম একটা ব্যবস্থা ছিল, যে ব্যবস্থায় দাসরা শুধু নীরব দর্শক হিসেবে কাজ করেছে। তাদের অধিকার কর্তব্য কিছু ছিল না, তারা বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য থাকত। এইরকম একটা ঘৃণ্যতম প্রথার নাম হলো দাস প্রথা, যেটাকে এলটি হবহাউস তিনি বলছেন, দাস হচ্ছে এমন এক ব্যক্তি যাকে সমাজের আইন দ্বারা এবং প্রথা দ্বারা অন্যের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হতো। তাহলে এইরকম একটা ব্যবস্থার নাম বলা হতো কি? দাস প্রথা বা দাস সিস্টেম, স্লেভারি সিস্টেম। তো এই দাস প্রথার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে আলোচনা করব। দেখো, প্রথম বৈশিষ্ট্যটা হলো দাসরা প্রভুর সম্পত্তি। প্রভু কী করতো? খেয়াল খুশি মতো এটাকে ব্যবহার করতে পারত। অর্থাৎ প্রভু বা দাস মালিক তাকে যে নির্দেশনা দিত সেই অনুযায়ী দাসরা কাজ করত। অর্থাৎ প্রভু যদি বলতো তোকে রোদে দাঁড়িয়ে থাকতে হবে, রোদে দাঁড়িয়ে থাকতে, তোকে কাজ করতে হবে, কাজ করতে হতো। অর্থাৎ প্রভু যেমনটি তাকে ব্যবহার করতো তাকে সেইভাবেই চলতে হতো। এরপরে 2 নাম্বারটা হলো সামাজিক ক্ষেত্রে দাসরা ছিল ঘৃণার পাত্র। অর্থাৎ সামাজিক ব্যবস্থায় দাস প্রথাটা বা দাসরা একটা ঘৃণার পাত্র ছিল। অর্থাৎ এরকমই একটা মনোভাব পোষণ করা হতো যে দাস মানেই বন্দী, দাস মানেই যুদ্ধে পরাজিত সৈন্য। এই জন্য সমাজে তাদের ঘৃণার চোখেই দেখা হতো। নাম্বার 3, রাজনৈতিক ক্ষেত্রে দাসরা ছিল দর্শক। অর্থাৎ এই দাস প্রথায় রাজনৈতিক কোনো অধিকার দাসদের ছিল না, এরা শুধু দর্শক, কোনো মন্তব্য, কথা, পরামর্শ কিছুই করতে পারতো না। এরপরে আসেন, দাসদের বাধ্যতামূলক পরিশ্রম করতে হতো। অর্থাৎ দাস মানেই পরিশ্রম করতে হবে, এটা প্রভুর খেয়াল খুশি মতো। নাম্বার 5, দাস হলো সেই যার কোনো অধিকার নেই। অর্থাৎ দাস এর কোনো অধিকার থাকবে না। অর্থাৎ নিজের পছন্দ অপছন্দ বলে কিছুই থাকবে না, প্রভুর পছন্দ অপছন্দই দাসের পছন্দ অপছন্দ। সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় প্রকরণ হলো সামন্ত বা স্টেট প্রথা।
যাকে ইংরেজিতে বলা হয় স্টেট সিস্টেম অথবা ফিউডাল সিস্টেম। তো সামন্ত প্রথা বা স্টেট প্রথা এটা দাস প্রথার পরই এরকম একটা প্রথা ইউরোপের প্রচলন শুরু হয়, যে প্রথায় দুটো শ্রেণীর অস্তিত্ব আমরা এখানে দেখতে পাই। একটা হলো সামন্ত প্রভু ফিউডাল লর্ড, আর একটা হলো ভেসাল, অর্থাৎ দাস প্রথায় যারা দাসপ্রভু ছিল সামন্ত প্রথায় এসে বা স্টেট প্রথায় এসে তারাই সামন্ত প্রভু হিসেবে আবির্ভূত হলো, এবং দাস প্রথায় যারা দাস ছিল তারাই স্টেট প্রথা বা সামন্ত প্রথায় এসে ভূমিদাসে পরিণত হলো। তাহলে এই স্টেট প্রথা বা সামন্ত প্রথাটা মানে এমন একটা প্রথা যে প্রথায় সম্পূর্ণ ভূমির মালিক হলো সামন্ত প্রভু বা স্টেট মালিক, আর তাদের এই ভূমিগুলো বিভিন্ন শর্তে ভ্যাসাল বা ভূমিদাসরা ব্যবহার করত। এই ক্ষেত্রে এই দাসপ্রথায় এটা প্রচলিত ছিল যে প্রভুর সম্পত্তি কিছু শর্তে ভূমিদাসরা চাষাবাদ করবে, এবং সেই সম্পত্তির যে ফসল উৎপন্ন হবে সেটা একটা নির্দিষ্ট অংশ প্রভুকে দিতে হবে। তো এই প্রথায় এসেও এই সামাজিক স্তরবিন্যাসের এই স্টেট প্রথায় এসে এটা কখনো ভূসম্পত্তি, কখনো সামাজিক শ্রেণী, আবার কখনো অধিকার কর্তব্য দ্বারা স্টেটকে ভাগ করা হতো। তো মূলত সমাজে যে সামন্ত প্রথার বা স্টেট প্রথার বৈশিষ্ট্য ছিল সেটা মূলত তিনটা ধাপে বিভক্ত, প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত। তাহলে প্রথমত সমাজের মানুষকে বা শ্রেণীকে তিনটি স্টেটে ভাগ করা হতো। একটা ছিল প্রথম স্টেট, যেটার অভিজাত শ্রেণী বলা হতো। তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল ওই স্টেটে যারা বসবাস করবে তাদেরকে রক্ষা করা। দ্বিতীয় স্টেটকে ছিল যাজক শ্রেণী। যাজক শ্রেণী বলতে যারা ধর্ম প্রচার করে, ধর্মীয় কাজ করে তাদেরকে যাজক শ্রেণী বলা হতো। এদের কাজ কী ছিল? এদের কাজ ছিল প্রার্থনা করা বা উপাসনা করা। এরপরে তৃতীয় স্টেটের লোকজন ছিল সাধারণ মানুষ, অর্থাৎ তাদের মূল কাজে ছিল খাদ্যের যোগান দেয়া, অর্থাৎ তারা খাদ্য যোগান দিয়ে উপরের দুটো স্টেটকে বাঁচিয়ে রাখবে। এই হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এরা অর্থাৎ দ্বিতীয় স্টেটের অধিকার আইন দ্বারা সুনির্দিষ্ট ছিল। দ্বিতীয় স্টেট কারা? যাজক শ্রেণী। অর্থাৎ এই যাজক শ্রেণীর যে অধিকার তাদের আইন দ্বারা সেই অধিকারকে সুনির্দিষ্ট করা ছিল। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হলো প্রথম এবং দ্বিতীয় স্টেটের লোকরাই সকল সামাজিক অধিকার ভোগ করত বা ভোগ করবে। তার মানে কি? তার মানে হলো যে প্রথম এবং দ্বিতীয় স্টেটের মানুষরা সমাজের সকল অধিকার যদি ভোগ করে, তাহলে তৃতীয় স্টেট কারা? সাধারণ মানুষ, তাদের সামাজিক কোনো অধিকার ছিল না। অর্থাৎ দাস প্রথায় দাসরা যে ভূমিকায় ছিল, এই স্টেট প্রথায় এসে তৃতীয় স্তরে যারা থাকে তারা সেই ভূমিকায় অবতীর্ণ হয়। অর্থাৎ স্টেট প্রথাও এখানে দুটা অংশ, একটা মালিক পক্ষ আর একটা শ্রমিক পক্ষ। সেই রকমই এখানে যারা ভূমিদাস তারা শোষিত হয়, আর সামন্ত প্রভু বা স্টেট মালিক যারা তারা লাভবান হয়। এই ছিল মূলত স্টেট প্রথার বৈশিষ্ট্য। তো আসো এর পরবর্তীতে আমরা তৃতীয় ধাপে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, জাতিবর্ণ প্রথার তৃতীয় যে প্রকরণ সেটা হলো জাতিবর্ণ প্রথা। সামাজিক স্তরবিন্যাসের এটা তৃতীয় একটি ধরন। এই জাতিবর্ণ প্রথা বলতে মূলত এমন একটা প্রথাকে বোঝায় যেখানে এটা একটা বদ্ধগোষ্ঠী যখনই কোনো শ্রেণীকে
উত্তরাধিকার সূত্রে বিবেচনা করা হবে, অর্থাৎ উত্তরাধিকার দিয়ে তাকে নির্বাচন করা হবে, তখনই সেটাকে আমরা জাতিবর্ণ হিসেবে ধরব, অর্থাৎ জাতিবর্ণ প্রথা বলে অভিহিত করব। এই প্রথায় এটা মূলত একটা বদ্ধ গোষ্ঠী, যে গোষ্ঠীর পরিচয়টা জন্মসূত্রে অর্জিত হয়, সেই প্রথার নামই হলো জাতিবর্ণ প্রথা। এটা ভারতীয় হিন্দু সমাজে এই প্রথাটা ব্যাপক প্রচলন ছিল, অর্থাৎ হিন্দু সমাজে যে 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই প্রথায় মূলত জাতিবর্ণ প্রথারই এক একটা প্রকরণ। তো জাতিবর্ণ প্রথা ভারতীয় হিন্দু সমাজে একটা সময়ে খুব প্রগাঢ় আকার ধারণ করেছিল, অর্থাৎ এই প্রথায় ইচ্ছা করলেই সমাজের মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারত না, অর্থাৎ পেশার ক্ষেত্রে, সম্বন্ধের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ওর মধ্য থেকেই সেটা পালন করা হতো। তো মূলত এটাই একটি জাতিবর্ণ প্রথা। তো এই জাতিবর্ণ প্রথার কিছু বৈশিষ্ট্য আছে। এটা একটি সংহতি বা সৌহার্দ্যের দল, অর্থাৎ জাতিবর্ণ প্রথায় যারা ওই জাতিবর্ণের সদস্য, তাদেরকে বাধ্যতামূলকভাবেই ওই জাতির বা ওই গোত্রের বা ওই গোষ্ঠীর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হতো, এবং স্বভাবতই সেই কারণে তাদের সংহতি বা সৌহার্দ্যটা বেশি থাকতো। এরপরে এটা একটি আন্তঃবিবাহ গোষ্ঠী, অর্থাৎ জাতিবর্ণ প্রথার সদস্য যারা, তারা যে গোষ্ঠীর, সেই গোষ্ঠীর সাথেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হতো, অর্থাৎ আন্তঃবিবাহ গোষ্ঠী, অর্থাৎ তারা নিজেদের গোষ্ঠীর মধ্যেই অন্য গোত্রে বিবাহ করতো না, অর্থাৎ বৈশ্যের বিবাহ সম্বন্ধ হতো বৈশ্যের সাথে, শূদ্রের সাথে, ব্রাহ্মণের সাথে, ক্ষত্রিয়র সাথে। অর্থাৎ এটা কখনই হতো না যে ব্রাহ্মণের সাথে শূদ্রের বৈবাহিক সম্পর্ক অথবা বৈশ্যের সাথে ক্ষত্রিয়র, এই জন্য এটাকে বলা হয় আন্তঃবিবাহ গোষ্ঠী। এরপরে এই জাতিবর্ণ প্রথার আরেকটা বৈশিষ্ট্য হলো ধর্মীয় অনুশাসন, অর্থাৎ এই জাতিবর্ণ প্রথায় ধর্মীয় অনুশাসনটা এমনভাবে পালন করা হতো, ধর্মীয় বিধিবিধান, ধর্মীয় নীতি আদর্শ এটা কেউ ভঙ্গ করতে পারতো না। সমাজের এই ধর্মীয় অনুশাসনের কঠোরতা এমন ছিল যে এটা কেউ যদি মানে ভেঙে ফেলতো অথবা নিয়মের বাইরে যে কাজ করত, তাকে ধর্মীয় সামাজিকভাবেই বয়কট হতে হতো এরকম। এরপরে আসেন সামাজিক বৈষম্য। তো সামাজিক বৈষম্য এই জাতিবর্ণ প্রথায় প্রকট আকার ছিল, কারণ এই জাতিবর্ণ প্রথায় যারা সমাজের নেতৃত্ব দিত, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা সকল ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত, অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রাই সমাজের বেশিরভাগ সুযোগ সুবিধা গ্রহণ করত, এবং তাদের এই অংশ টিকিয়ে রাখতেই তারা সমাজের উপর নানা বিষয় চাপিয়ে দিত। এরপরে আসেন সামাজিক অসমতা। এই সমাজে অর্থাৎ জাতিবর্ণ প্রথায় সামাজিক অসমতাটা প্রকট আকার ছিল। এখানে 4টা বর্ণের অস্তিত্ব ছিল, আমি আগেই বলেছি জাতিবর্ণ প্রথায়, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখানে হিন্দুর শাস্ত্র মতে বলা হতো যে ব্রাহ্মণরা বেশি সম্মানের হবে, কারণ তারা ব্রহ্মার মুখমণ্ডল থেকে তৈরি। ক্ষত্রিয়রা তার চেয়ে কম অধিকার ভোগ করবে, কারণ ক্ষত্রিয় জাতিটা ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি। এরপরে বৈশ্য, অর্থাৎ এরা ব্রহ্মার উরুদেশ থেকে সৃষ্টি, এই জন্য ক্ষত্রিয়ের চাইতে তাদের সম্মান কম হবে। আর শূদ্র, এরা ব্রহ্মার পায়ের পাতা থেকে সৃষ্টি, এই কারণে তাদেরকে সবচাইতে নিচু জাত বলা হতো। তো এই জাতিবর্ণ প্রথাটা ভারতীয় উপমহাদেশে
এমন একটি ঘৃণ্যতম প্রথা ছিল যেখানে ব্রাহ্মণরা শূদ্র ছায়া মারাতো না, অর্থাৎ ব্রাহ্মণ যেদিকে যেত শূদ্র তার ছায়াকেও পদদলিত করার দুঃসাহস দেখাতে পারত না। এইরকম একটা বদ্ধ ব্যবস্থার নামই হলো জাতিবর্ণ প্রথা। তো যাই হোক, এরপরে আমরা সামাজিক স্তরবিন্যাসের আর একটা যে প্রকরণ আছে, সামাজিক শ্রেণী এবং পদমর্যাদা। এখানে দুইটি বিষয়, একটা সামাজিক শ্রেণী আর একটা পদমর্যাদা। তো সামাজিক শ্রেণী, তো শ্রেণী বলতে কি বুঝি আমরা? শ্রেণী হলো সম্প্রদায়ের একটি অংশ যা অপর অংশ হতে সামাজিক মর্যাদার দিক থেকে একটু ভিন্নতর। তাহলে শ্রেণী বলতে এমন একটা গোষ্ঠীকে বোঝায় বা এমন একটা সুবিধা ভোগকারী অংশকে বোঝায় যারা অন্য অংশ থেকে কিছু দিক থেকে অবশ্যই পৃথক, এরাই হলো শ্রেণী। তো সমাজের যে শ্রেণীবিন্যাস করা হয়, সমাজের মানুষগুলোকে সাধারণত তিনটা শ্রেণীতে ভাগ করা হয় এই শ্রেণীতে এসে। তাহলে তিনটা শ্রেণী কি কি? একটা হলো অর্থনৈতিক দিক থেকে, এটা সমাজে শ্রেণীবিন্যাস করার প্রকরণ বা উপাদান। একটা হলো অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সমাজের মানুষকে সাধারণত তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এরপরে আসি ক্ষমতার দিক থেকে শ্রেণীবিন্যাস করা হয়। দুই ধরনের শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়, একটা হলো শাসক এলিট, একটা অশাসক এলিট। অর্থাৎ যারা ক্ষমতায় থাকে, সরকার পরিচালনা করে, তাদেরকে বলা হয় শাসক এলিট, আর যারা বিরোধী হিসেবে কাজ করে তারাই মূলত অশাসক এলিট। অর্থাৎ অশাসক এলিটকে শাসক এলিট সবসময়ই পদচ্যুত করতে চায়, এটা সমাজের শ্রেণীর একটা বৈশিষ্ট্য। এরপরে আসেন মর্যাদার দিক থেকে শ্রেণী সাধারণত বংশমর্যাদায় বিন্যস্ত করা হয়। অর্থাৎ বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের সমাজে যে বংশমর্যাদা আছে, চৌধুরী, রায়, মুখার্জি, সেন, গুপ্ত, ব্যানার্জি, এগুলো হলো মর্যাদার দিক থেকে শ্রেণীবিন্যাস করা। তাহলে এই তিনটা দিক থেকে সমাজের মানুষগুলোকে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য দেখো, একটা হলো শ্রেণী একটি সামাজিক বিন্যাস, অর্থাৎ শ্রেণী সমাজ থেকেই তৈরি এবং সমাজেই এর অবস্থানটাকে আমরা করে দিয়েছি। দ্বিতীয়ত, এটি একটি অর্জিত অবস্থান, অর্থাৎ শ্রেণীর ক্ষেত্রে এটা অর্জন করতে হয়, বিধাতা প্রদত্ত নয়। শ্রেণীতে সামাজিক গতিশীলতা বিদ্যমান, অর্থাৎ একটা শ্রেণীতে গতিশীলতা থাকবে, অর্থাৎ মানুষ তার পদমর্যাদার পরিবর্তন করতে পারে। এরপরে এটা আপেক্ষিকভাবে মুক্ত, এটা বদ্ধ নয়, অর্থাৎ সামাজিক শ্রেণীটা একটা মুক্ত বিষয়, এটা অবশ্যই বদ্ধ নয়। সামাজিক শ্রেণী ক্ষেত্রে তার মেধা, শ্রম, বুদ্ধি এগুলো দিয়ে সে কী করতে পারে? সমাজের বিভিন্ন স্তরে পদার্পণ করতে পারে। তো এরপরে আসো পদমর্যাদা। তো পদমর্যাদা বলতে সাধারণত কোনো সমাজের সদস্যদের আয়, শিক্ষা, প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে ব্যক্তির যে সামাজিক মর্যাদা বা সামাজিক অবস্থান, এটাই হলো তার পদমর্যাদা। অর্থাৎ একটা সমাজে মানুষ বসবাস করতে গিয়ে তার মেধাশক্তিকে কাজে লাগিয়ে তিনি সমাজে যে অবস্থানটা তৈরি করে নেন, এটাই হলো তার পদমর্যাদা। হতে পারে সেটা তার আয়, অর্থ দ্বারা, হতে পারে সেটা তার শিক্ষা অর্জনের মাধ্যমে, হতে পারে কোনো ক্ষমতা বা প্রতিপত্তি, যে কোনোভাবেই তার যে সামাজিক অবস্থান, এটাই মূলত তার সামাজিক পদমর্যাদা। তো এই পদমর্যাদা দুই ধরনের হয়, একটা হলো
আরোপিত পদমর্যাদা, আর একটা হলো অর্জিত পদমর্যাদা। তাহলে পদমর্যাদাটা দুইভাবে আমরা পেতে পারি। একটা হলো আরোপিত পদমর্যাদা, অর্থাৎ আমি বংশমর্যাদার কথা যদি বলি, এটা আমরা অবশ্যই বংশানুক্রমে পেয়ে থাকি, যে একজন চৌধুরী তার ছেলে চৌধুরী হবে, সেই রকম এটাকে বলা হচ্ছে আরোপিত মর্যাদা। আর অর্জিত মর্যাদা হলো তার মেধা, শ্রম, বুদ্ধি এগুলোকে কাজে লাগিয়ে একজন ব্যক্তি সমাজে যে অবস্থান করে নেয় সেটাকে বলা হচ্ছে অর্জিত মর্যাদা। তাহলে নিশ্চয়ই বন্ধুরা, আমরা এই সামাজিক স্তরবিন্যাসের প্রথম পর্বের অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস নিয়ে আলোচনা করলাম। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলাম। সামাজিক স্তরবিন্যাস যে 4টা প্রকার তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা দেখবে এবং তোমাদের পাঠ্য বইয়ে এটা সুন্দরভাবে আলোচনা করা আছে, সেগুলো দেখবে, দেখে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে ফেলবে। আমরা এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবো। আগামী দিন আমরা এই সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, সামাজিক অসমতা। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।